সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। বাংলাদেশে বিদ্যমান যে কয়েকটি সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাদকের ভয়াল থাবা। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে মাদকের দেদারসে কেনাবেচা হয় না। এই মাদকের যে ভয়াল থাবা এবং মাদকের যে নিত্য নতুন কৌশল, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আকাশপথে মাদক। এই আকাশপথে কিভাবে মাদক পাচার হচ্ছে, কোন রুট ব্যবহার করে মাদক কারবারিরা নিয়মিত মাদক পাচার করছে এবং কোন আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তারা বিভিন্ন যে চোরাচালান সেগুলো জব্দ করছে, সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন আমি তৈরি করেছি। শুরুতেই সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। আমরা প্যাকেজটি একটু পরে দেখব। এখন একটু আমরা কথা বলতে চাই যেই গ্রাফিক্সটি এখন দেখা যাচ্ছে সেখানে আকাশপথে যেই মাদক পাচারের যে রুট সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে এখন যেই গ্রাফিক্সটি আমার সামনে এসেছে এটি হচ্ছে এয়ারপোর্ট এপিবিএনের অভিযান। এই এপিবিএন এই ৫ আগস্টের পরে যে কয়টি অভিযান পরিচালনা করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত 10টি অভিযান পরিচালনা করেছে। সেই 10টি অভিযানে তারা 14 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এবং 1,30,000 পিস যে ইয়াবা সেটি তারা জব্দ করতে সক্ষম হয়েছে। তো এই যে এপিবিএনের যে অভিযান, সেই অভিযান সহ আমাদের যে আকাশপথে যেই মাদক পাচারের যেই প্রতিবেদনটি আমি তৈরি করেছিলাম সেটি একটু আমরা এখন দেখতে চাই। প্রতিবেদনটি আমরা প্রক্রিয়া তৈরি হলে আমরা আবারও ফিরে আসবো প্রতিবেদনে। তবে এখন একটু কথা বলতে চাই। যাদেরকে এখন দেখা যাচ্ছে এই দুজন হচ্ছে মা ও মেয়ে। সম্প্রতি তারা এই যে মাদক গ্রহণের সময় বিমানবন্দর পুলিশ ব্যাটালিয়ন যেটি রয়েছে তাদের হাতে তারা গ্রেপ্তার হয় এবং যেই মাদকগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তাদের সেই মাদকের যেই প্রক্রিয়া। তারা যেভাবে মাদকগুলো কক্সবাজার থেকে নিয়ে এসেছিল সেই মাদকগুলো এখানে দেখা যাচ্ছিল এবং সেগুলো তারা যেটি করেছে, তারা প্রথমে কক্সবাজার থেকে তাদের যে মাদক চোরা কারবারিরা তাদের দুজনকে হায়ার করেছে এবং তাদের দুজনকে মোটা অঙ্কের টাকা দিয়ে রাজি করিয়েছে এবং একটি লাগেজ, দুজনের জন্য দুটি লাগেজ তারা তৈরি করেছে এবং লাগেজ তৈরি করে সেই লাগেজটি বিশেষ কায়দায় তারা সেটিকে রূপান্তরিত করেছে এবং রূপান্তরিত করে তারা সেটাতে বিশেষ চেম্বার তৈরি করেছে এবং সেই চেম্বার তৈরি করে তারপর যে সকল মাদক রয়েছে সেই মাদকগুলো তারা প্রথমে পলিথিনে ভরে সেই যে লাগেজ, সেই লাগেজের যে হাতলটি রয়েছে সেই হাতলের ভেতরে যেই স্টিলটি, সেই স্টিলের ভেতরে যে যতটুকু জায়গা আছে সেই ততটুকু আকারেই, সেই আকৃতিতেই সেই মাদকগুলো তারা পলিথিনে ভরে সেটার ভেতরে প্রথমে প্রবেশ করিয়েছে। এরপর একটি বড় স্ক্রু দিয়ে সেই মাদকগুলো তারা স্ক্রুর সাহায্যে তারা আটকিয়ে রেখেছে এবং আটকানোর পর তারা যেটি করেছে উপরে আবারও যেভাবে হাতল থাকে সেভাবে তারা হাতলটি লাগিয়েছে এবং যখন যে হাতল এখন যেটি বের করছে এই হাতলগুলো সেভাবে এমনভাবেই তারা লাগিয়েছে এবং এটি স্ক্যানার মেশিন যেটি কক্সবাজার যে বিমানবন্দর সেই বিমানবন্দর দিয়ে তারা চেক ইন করেছে, সেখান দিয়ে তারা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এখানেও তাদের চেকিং হয়েছে। 2 চেকিংয়েই কিন্তু এই লাগেজ দুটো কারোর চোখেই ধরা পড়েনি এবং স্ক্যানিংয়েও তারা কিন্তু আসলে এই মাদক সহ ধরা পড়েনি। পরবর্তীতে এপিবিএনের কাছে তথ্য ছিল যে তারা এই দুজন মাদক নিয়ে কক্সবাজার থেকে আসছে, যে কারণে তারা তাদের যে নজরদারি তারা সেটি
অব্যাহত রেখেছিল এবং যখন তারা স্ক্যান থেকে বের হয়ে অভ্যন্তরীণ যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল দিকে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই যে তাদেরকে সেই মা ও মেয়েকে তারা আটকের পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, প্রথমত তারা একেবারে অস্বীকার করে যে তারা এ ধরনের কোনো কার্যক্রমে তারা জড়িত নয়, এবং লাগেজ যখন তাদের কাছ থেকে নেওয়া হয় এবং নিয়ে এপিবিএন অফিসে গিয়ে খোলা হয়, তখনও আসলে যারা পুলিশ তারা আসলে আশ্চর্যই হয় যে লাগেজ খোলার পরেও কিন্তু ভেতরে কোনো কিছুই বের হচ্ছিল না। ভেতরে অল্প কিছু কাপড় এবং পুরো লাগেজের ভেতরে কোথাও তারা সেই ইয়াবাটা খুঁজে পাচ্ছিল না। এরপরে তারা আরও বেশি জিজ্ঞাসাবাদ করে এবং কোনোভাবেই এই দুজন স্বীকার করছিল না যে এই যে ইয়াবাগুলো তারা কোথায় রেখেছে। তার পরবর্তীতে যখন প্রত্যেকটি লাগেজের প্রত্যেকটি পার্ট টু পার্ট খোলা হয়, তখন হাতলে গিয়ে এই যে স্ক্রু দিয়ে আটকানো অবস্থায় সেই মাদকগুলো তারা বের করতে সক্ষম হয়। এবং যেই হাতলের যেই 4টি স্টিল দেখা যাচ্ছে, এই 4টি স্টিল থেকে এরকম তাই প্রায় 60টি এই যে ইয়াবার এরকম প্যাকেট তারা বের করে। এই প্রত্যেকটিতে প্রায় 6,000-এর মতো ইয়াবা ছিল। তার পরবর্তীতে তাদের কাছে তথ্য ছিল যে এখানে আসলে 6,000 না, আরও বেশি ইয়াবা এই চালানের মাধ্যমে এসেছে বাংলাদেশে এবং ঢাকাতে এসেছে, এবং সে কারণে তারা আরও বেশি তল্লাশি তারা চালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাদের সন্দেহ হয় হয়তোবা এই দুজন নারী তাদের শরীরে কোনো অংশে হয়তোবা এই বাকি ইয়াবাগুলো তারা লুকিয়ে রেখেছে। এরপর নারী দুজন কনস্টেবলকে সাথে নিয়ে তারা একটি কক্ষে যায়। সেই কক্ষে গিয়ে তাদের আরও ভালোভাবে তল্লাশি করে এবং তারা যেটি দেখতে পায়, কাপড়ের ভেতর বিশেষ কায়দায় সেই ইয়াবাগুলো স্কচ টেপের সাথে আটকিয়ে সেগুলো কাপড়ের সাথে লাগিয়ে তারা আরও 2,000-এর মতো ইয়াবা তারা সেখান থেকে জব্দ করতে সক্ষম হয়। এরকম প্রায় 8,000 ইয়াবা তারা জব্দ করে এবং সেই ইয়াবাগুলো পরবর্তীতে জব্দ দেখে এয়ারপোর্ট বিমানবন্দর থানায় একটি মামলা করে এপিবিএন এবং এই দুইজনকে তারা কোর্টে থানা পুলিশের মাধ্যমে চালান করে। এদের সাথে জিজ্ঞাসাবাদে যেটি জানা গেছে যে এরা দুজন এরকম নিয়মিতই কক্সবাজার থেকে ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে এবং প্রত্যেকটি চালানের জন্য যে ইয়াবার যে মাত্রা, ইয়াবার যে সংখ্যা, সেটির উপর তাদের আসলে এই যে পরিবহনের যে খরচ সেটি তারা চার্জ করে। তারা 20 থেকে 30,000, কখনো কখনো 50,000, 1 লাখ টাকাও এরকম একটি চালান আনা নেওয়ার কারণে তারা কিন্তু তাদের দেয়া হয়। তো এই যে তাদের যে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইয়াবার যে রুটটি আমরা কথা বলেছিলাম, ইয়াবার রুট, সেই রুট সম্পর্কে একটু বলতে চাই। যেই মাদক কারবারিরা আছে তারা কিন্তু প্রতিনিয়তই তাদের যে নতুন যে রুট, সেই রুট কিন্তু তারা ব্যবহার করে এবং তারা যখনই আইন শৃঙ্খলা বাহিনী একটি রুট ধরে ফেলে তখন তারা অন্য আরেকটি রুট ব্যবহার করে। তো আজকে আইন শৃঙ্খলা বাহিনী যেই চালানটি ধরেছিল বা তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এটি মিয়ানমারের যে মংরু থেকে সমুদ্র পথে তাদের এই ইয়াবাগুলো নাফ নদীতে আসে, কক্সবাজারের নাফ নদী। সেই নাফ নদীতে আসার পর সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় সেই ইয়াবাগুলো ডিস্ট্রিবিউট হয়। বিভিন্ন যে এজেন্টগুলো রয়েছে সেই এজেন্টগুলো কিছু রোহিঙ্গা এবং স্থানীয় কিছু মাদক কারবারি এরা মিলে এই সিন্ডিকেটটি তারা পরিচালনা করে এবং এখান থেকে একটি অংশ টেকনাফের দিকে চলে যায় নদীপথে, আরেকটি অংশ নদীপথে চলে যায় উখিয়াতে। এরপর উখিয়া এবং টেকনাফে যাওয়ার পর এই যে মাদক চোরা কারবারিরা এরকম নারীদের মতো আরও অনেক অসংখ্য ট্রেন্ড তাদের যে ইয়াবা বহনকারী তাদেরকে তারা ট্রেন্ড বহনকারীকে তারা হায়ার করে এবং তাদেরকে কখনো সুকৌশলে এই যে লাগেজের ভিতরে করে তারা পাচার করে, কখনো আবার পায়ুপথেও বিশেষ আকারে ছোট আকারে এই প্যাকেটের মধ্যে ঢুকে সেগুলো তারা কখনো মুখে খাবারের সাথে নেয়, কখনো পায়ুপথেও প্রবেশ করিয়ে তারা কিন্তু এই যে ঢাকায় তারা নিয়ে আসে। এভাবে নানা ধরনের নিত্য নতুন কৌশল এবং রুট পরিবর্তন করে তারা এই ইয়াবার যে চোরাচালান আকাশপথেও সেটি তারা চালিয়ে আসছে। প্রথমে যেটি বলেছিলাম আমি যে আমার আকাশপথে যে চোরাচালানের যে বিষয়টি নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি সেটি এখন একটু দেখতে চাই। লাগেজের ভেতরে পলিথিনে মুড়িয়ে ঢোকানো হয়েছে ইয়াবা, এরপর স্ক্রু দিয়ে আটকানো হয়েছে হাতল। দুটি লাগেজের হাতল থেকে বেরিয়ে আসে থরে থরে সাজানো ইয়াবার প্যাকেট। গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বুধবার 2 নারীকে আটকের পর তাদের লাগেজের হাতল থেকে উদ্ধার হয় প্রায় 6,000 ইয়াবা। তবে তথ্য ছিল 6,000 পিস নয়, ইয়াবা আছে আরো বেশি। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি করে কাপড়ের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা আরো 2,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোজিনা ও ফাহমিদাকে জিজ্ঞাসাবাদে জানা যায় এরা সম্পর্কে মা ও মেয়ে। কক্সবাজার থেকে টাকার বিনিময়ে এভাবে ইয়াবা বহন করাই এদের পেশা।
লাগেজ তল্লাশি করে কিছুই পাইনি, কিন্তু লাগেজের যে হাতল ছিল, স্টিলের হাতল, এর হাতলের ভিতরে বিশেষ কায়দায় বিল্ট ইন করে এটা সেট করা হয়েছে এবং উপরে আবার একটা স্ক্রু দিয়ে এমনভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যে দেখে বোঝার আসলে উপায় নেই। শুধু লাগেজ বা কাপড় ছাড়াও পাকস্থলিতে করেও ইয়াবা আনা হচ্ছে আকাশপথে। গত 17 সেপ্টেম্বর কক্সবাজার থেকে ফেরার পর রাজু মোল্লা নামের এক ব্যক্তিকে আটক করে এয়ারপোর্ট আর্ম পুলিশ। পরে তার সঙ্গে থাকা লাগেজে তল্লাশি করেও মিলছিল না ইয়াবা। পরে করা হয় এক্স-রে, পেটের ভেতর ডিম্বাকৃতির 20টি বস্তুর সন্ধান মেলে। পরে বায়ুপথ দিয়ে বের করা হয় 1000 পিস ইয়াবা। সংস্থাটি বলছে গত 1 বছরে এমন 10টির বেশি অভিনব ইয়াবার চালান আটক করে 14 জনের কাছ থেকে প্রায় 1.5 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিরা মিয়ানমারের মংরু থেকে সমুদ্রপথে ইয়াবা আনে কক্সবাজারের নাফ নদীতে। সেখান থেকে এই ইয়াবা যায় সীমান্তবর্তী উপজেলা উখিয়া ও টেকনাফে। এরপর কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢোকে ঢাকায়। মংরু থেকে সীমান্ত পথে সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে কিন্তু এটা প্রবেশ করে এবং বাংলাদেশে যে পরিমাণ এই ইয়াবা অ্যাম্ফেটামিন যেটা প্রবেশ করে সেটার 80% কিন্তু আসে এই রোডটা ব্যবহার করে। বেশি পরিমাণে অল্প জায়গায় রাখা যায়, সুতরাং এটা ক্যারি করা খুবই সহজ এবং সেটাকে ডিটেক্ট করা আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ব্যাক পেতে হয়, কিন্তু করা যায়। এপিবিএনের কাছে আটক হওয়া বেশিরভাগ ইয়াবাই দুটি বিমানবন্দরের স্ক্যানারে চেকিং এর পরেও ধরা পড়েনি। অপরাধ বিশ্লেষকরা বলছেন সঠিকভাবে স্ক্যান করা হয়নি বলেই মাদকগুলো বেরিয়ে এসেছে। মাদক পাচার বন্ধে যথাযথ স্ক্যানিং ও নজরদারি বৃদ্ধির বিকল্প নেই। এয়ারপোর্টগুলোতে যাত্রী যাওয়া এবং আসার সময় সর্বোচ্চ পর্যায়ের স্ক্রিনিং করার প্রশ্নে যারা জড়িত আছেন তাদের আরও জবাবদিহিতা এবং দায়িত্বশীল করার ভূমিকাগুলো গ্রহণ করা, পাশাপাশি প্রযুক্তি এবং যারা সেগুলোকে নিয়ন্ত্রণ করেন এই জায়গাতে যে ঘাটতিগুলো আছে সেটা মনেই হচ্ছে সেই ঘাটতিগুলো নিরসন করার প্রশ্নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মাদক চোরাচালান বন্ধে অত্যাধুনিক স্ক্যানার মেশিন বসানোর পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যেমনটি দেখছিলাম আমরা ইয়াবার যে চোরাচালান আকাশপথে, সেটি নিয়ে আমরা এর আগেও কথা বলছিলাম। এখন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে বলার, যে ইয়াবাগুলো যে চোরাকারবারীরা তারা কক্সবাজার থেকে ঢাকায় আনছে বিমান যোগে। এই যে বিমান যোগে তারা আনছে, দুটি এয়ারপোর্টে অভ্যন্তরীণ টার্মিনাল হলেও এখানে কিন্তু স্ক্যানার মেশিন রয়েছে। তো বারবারও আমরা এই একটি প্রশ্নই আমরা বারবার করার চেষ্টা করেছিলাম, কারণ 5 আগস্টের পরে এপিবিএনকে মূলত এয়ারপোর্টের ভেতরের যে দায়িত্ব সেটি থেকে তাদেরকে সরিয়ে আনে এবং তাদেরকে এয়ারপোর্টের বাইরে এবং যে সকল জায়গাগুলোতে তাদের দায়িত্ব থাকে সেগুলো সংকুচিত করে আনা হয়। তারপরেও আমরা দেখেছি এপিবিএনের পক্ষ থেকে তারা 10টি অভিযান চালিয়েছে, সেগুলো প্রত্যেকটি এয়ারপোর্টের বাইরে। এবং এই যে দুটি বিমানবন্দর যে টার্মিনাল, এই টার্মিনালে ইয়াবাগুলো লাগেজে করে, কখনো পায়ুপথে নিয়ে পাকস্থলিতে করে একের পর এক চালান তারা আনছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই 10টির ক্ষেত্রে আমরা এতটুকু বলতেই পারি একটিও স্ক্যানার মেশিনে ধরা পড়েনি। প্রত্যেকটি যখন তারা ইয়াবাগুলো নিয়ে বাইরে চলে যাচ্ছিল, টার্মিনাল থেকে বের হচ্ছিল অথবা গাড়িতে উঠে গেছে, সেই মুহূর্তে গিয়ে পুলিশ তাদেরকে ধরেছে এবং ইয়াবাগুলো উদ্ধার করেছে। তো এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে এভাবে আরও কী পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে বা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে অপরাধ বিশ্লেষকরা যেটি বলেছে যে অবশ্যই এখানে যে তাদের যে স্ক্যানার মেশিন বা স্ক্যান ঠিকমতো করা হয়নি, অথবা অনেক বেশি যাত্রী চাপের কারণে তারা হয়তো বা শুধুমাত্র কোনোভাবে পার পেয়ে চলে গেছেন। এটার ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে যেহেতু ইয়াবাগুলো সুকৌশলে রাখা হয় এবং এর আগেও আমরা দেখেছি দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের যে চালান, হেরোইনের যে চালান, সেটিও কিন্তু বিমানবন্দর হয়ে এসেছে এবং কিছুদিন আগে কাস্টমসদের গোয়েন্দা যেটি রয়েছে, কাস্টমস গোয়েন্দা, তাদের সেগুলো ধরেছে। তারা যেটি করে, স্ক্যানার মেশিনে যাতে কোনোভাবেই মাদকগুলো ধরা না পড়ে, তারা বিশেষ রকমের একটি ফয়েল পেপার সেই মাদকগুলোর উপরে দেয়, যে কারণে সেই স্ক্যান যখন হয় তখন মনে হয় যে ভেতরে হয়তো বা কোনো ট্যাবলেট জাতীয় বা এমন একটি বিষয় সামনে আসে যাতে বোঝা যায় না এটাতে ভেতরে মাদক আছে। এরকম ঘটনাও বেশ কিছু ক্ষেত্রে ঘটেছে। তো সেই কারণে বিশ্লেষকরা যেটি বলেছে যে অবশ্যই যেহেতু বিমানবন্দর এটি খুবই সেন্সিটিভ জায়গা, এটি আন্তর্জাতিক মানের, যেহেতু আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে বাইরের
যাত্রীরাও নিয়মিত যাতায়াত করে, এই বিমানবন্দর দিয়ে যদি মাদকের এভাবে চোরাচালান অবাধে চলতে থাকে তাহলে কিন্তু বিদেশেও আমাদের একটা ভাবমূর্তির বিষয় থেকে যায়, এবং বিদেশ থেকেও কিন্তু আমরা দেখেছি হেরোইন বাংলাদেশে এই বিমানপথেই এসেছে, এবং আকাশপথে আসার পরে আমরা দেখেছি বিভিন্ন চোরাকারবারীরা তারা এয়ারপোর্টের আশেপাশে বিভিন্ন হোটেলে তারা থাকে, শুধুমাত্র ট্রানজিট হিসেবে তারা বাংলাদেশকে ব্যবহার করে, এরপর আবারও তারা সেখান থেকে অন্য কোথাও চলে যায়। তো এভাবে তাদের এই যে আকাশপথের যে চোরাচালান এটি বন্ধ করার জন্য গোয়েন্দা নজরদারি যেরকম জরুরি, তেমনই জরুরি হচ্ছে স্ক্যানার মেশিনগুলো আপগ্রেড করা, বা সেখানে যারা দায়িত্ব পালন করছে তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া এবং সেখানে তাদের যে নজরদারি সেটা বাড়ানো। পাশাপাশি স্ক্যানার মেশিন, যে অত্যাধুনিক স্ক্যানার মেশিন, সেগুলোও যাতে কেনা হয় সেটির দাবিও কিন্তু বা সেটির পরামর্শও কিন্তু অপরাধ বিশ্লেষকরা দিয়েছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আকাশপথের মাদক পাচার, সামনে আরও নতুন নতুন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।